শুধুমাত্র রাষ্ট্রের অঙ্গ পচে যায়নি, আমাদের মতো সামাজিকভাবে আমাদের চিন্তা চেতনার দিকটাও পচে গেছে। কারণ আমি যখন একটা জায়গায় গিয়ে বিচার পাচ্ছি না, আমি যখন একটা জায়গায় গিয়ে দেখছি যে শুধুমাত্র সেখানে দালালি বা শুধুমাত্র সেখানে বংশ পরিচয়, রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে কাজ হচ্ছে এবং এটা আমি কোথাও গিয়ে কোনো সলিউশন করতে পারছি না, তখন কিন্তু আমাদের আউটবার্স্ট হচ্ছে। আউটবার্স্টটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিকৃত আউটবার্স্ট হচ্ছে। দেখা যাচ্ছে আমরা অনেক ছোট্ট ইস্যু নিয়ে ফেসবুকে বিভিন্ন কাজ করে ফেলতেছি। একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে দেশের মধ্যে বিভিন্ন সময় আলোড়ন তৈরি হচ্ছে। আমরা যেই 15 বছরের একটা কালচার দেখে এসেছি, সেই কালচারটা থেকেও আমাদের সামাজিকভাবেও আগে বের হতে হবে। আমি রেজওয়ান আহমেদ রিফাত, আমরা রিফাত আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই। আপনারা সবসময় আন্দোলনের সময় বলে আসছেন যে আমরা একজন নির্যাতককে সরিয়ে আর একজন নির্যাতককে চাই না, আমরা একটি ব্যবস্থার পরিবর্তন চাই, অর্থাৎ যে পদ্ধতি আছে বাংলাদেশে সেখানে একটা আমূল সংস্কার চান আপনারা। বাংলাদেশের যে বৈষম্য আছে বিভিন্ন ক্ষেত্রে এই বৈষম্য গুছিয়ে আনতে চান, অর্থাৎ যে আকাঙ্ক্ষা ছাত্র সমাজের। আপনার কি মনে হয় যে এই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সেখানে আমরা সেই সঠিক পথেই হাঁটছি? ধন্যবাদ আমাদের বাকি যে আলোচক আছেন দুজন, তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, আমি বলবো যে আমরা এখন পর্যন্ত যেই পথে আগাচ্ছি, অবশ্যই আমরা যেই সিস্টেমের পরিবর্তন আমরা চাচ্ছিলাম, কারণ আমরা চাই না কোনো ব্যক্তির উপর নির্ভর করে যে ব্যক্তি ফেরেশতা হিসেবে আসবে, উনি এসে সব কিছু ঠিকঠাক করে থাকবে। আমরা চেয়েছিলাম যে আমরা সিস্টেমের সংস্কার করে যাব এবং এই সিস্টেমের মধ্যে যেই আসুক তাকে অবশ্যই এখানকার আমাদের যে কোর ফান্ডামেন্টালগুলো আছে সেগুলো মেনেই তাকে শাসন করতে হবে, সেগুলো মেনেই তাকে সরকার পরিচালনা, দেশ পরিচালনা করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের কার্যক্রম বা আমরা যেই পদ্ধতিতে আগাচ্ছি, আমরা মনে হয় অবশ্যই আমরা এখন পর্যন্ত সঠিক পথে আছি। কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ারলি আরও বলতে চাই যে এই লড়াইটা শুধু আমাদের না, সরকারেরও না। সরকারের গুটি কয়েক মানুষজন বা আমরা এই যে পরিবর্তন করছি, বিভিন্ন জায়গায় নতুন মুখ আসছে, সেটা নির্দলীয় বা নিরপেক্ষ হিসেবে আসছে, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব নিতে হবে দেশের নাগরিক হিসেবে যে আমরা যে সিস্টেমের পরিবর্তনটা চাচ্ছি সেই পরিবর্তনে আমি একজন পার্ট হব, আমি পার্টিসিপেট করব এবং আমার দ্বারাও যাতে এই সিস্টেমের কোনো ধরনের আমরা যে নিপীড়ক একটা সিস্টেম তৈরির প্রক্রিয়া দেখে আসছি সেই প্রক্রিয়ারও আমরা পার্ট হব না। যদি কেউ হতে যায় তাকে আমরা প্রতিহত করব। এই যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, সাম্য, মানবিক ন্যায় বিচার, মনুষ্যত্ববোধ, যে সমাজ গঠনের যে ক্ষেত্র দরকার, আপনার কি মনে হয় সেখানে আসলে আমূল সংস্কারও প্রয়োজন বাংলাদেশের? আপনি জানেন মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন সব অংশই পচে গিয়েছে, সেখান থেকে তারা শুরু করতে চান। সেখানে ছাত্র সমাজের কি ভূমিকা হওয়া উচিত? না, অবশ্যই শুধুমাত্র রাষ্ট্রের অঙ্গ পচে যায়নি, আমাদের মতো সামাজিকভাবে আমাদের চিন্তা চেতনার দিকটাও পচে গেছে। কারণ আমি যখন একটা জায়গায় গিয়ে বিচার পাচ্ছি না, আমি যখন একটা জায়গায় গিয়ে দেখছি যে শুধুমাত্র সেখানে দালালি বা শুধুমাত্র সেখানে বংশ পরিচয়, রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে কাজ হচ্ছে এবং এটা আমি কোথাও গিয়ে কোনো সলিউশন করতে পারছি না, তখন কিন্তু আমাদের আউটবার্স্ট হচ্ছে। আউটবার্স্টটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিকৃত আউটবার্স্ট হচ্ছে। দেখা যাচ্ছে আমরা অনেক ছোট্ট ইস্যু নিয়ে ফেসবুকে বিভিন্ন কাজ করে ফেলতেছি। একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে দেশের মধ্যে বিভিন্ন সময় আলোড়ন তৈরি হচ্ছে। তো রাষ্ট্রের আগে আমাদের মনে হয় সামাজিক এই পর্যায়টায় আসতে হবে যে আমরা আমরা যেই 15 বছরের একটা কালচার দেখে এসেছি সেই কালচারটা থেকেও আমাদের সামাজিকভাবেও আগে বের হতে হবে। আমাদের মাইন্ডসেটটাতেও সেখান থেকে বের হতে হবে যে না, আমার এখন কোনো প্রভু নাই, আমি এই রাষ্ট্রের মালিক এবং এই রাষ্ট্রের দায়িত্ব যেমন আমার, কর্তব্যও আমার পালন করতে হবে। যেমন গণতন্ত্রের যে অগ্রযাত্রা বা একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ যদি আমরা চাই, সেখানে যে বিষয়গুলো সবার আগে আসে, সুশাসন, দুর্নীতিমুক্ত করা, নানা বিষয়গুলো আপনি জানেন যে সমস্যাগুলো বাংলাদেশের সামাজিক সমস্যা সবসময় রয়ে গিয়েছে। সেই জায়গায় কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক সংস্কার তো সবার আগে দরকার, রাজনৈতিক দলগুলো, কারণ একটি দেশ চালাবে তো রাজনীতিবিদরাই। আপনার কি মনে হয় যে রাজনৈতিক সংস্কারকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত কিনা? রাজনৈতিক সামাজিক সংস্কারকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, কিন্তু এটাও বাস্তবতা যে আমরা কোনো চাইলে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমরা আমাদের মতো করে চিন্তা করাতে পারবো না। এখানে অবশ্যই রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো সদিচ্ছার প্রয়োজন, যে তারাও চায় যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে সিস্টেম ছিল তারাও সেই সিস্টেমের পরিবর্তন চেতে হবে এবং তাদেরকে সেই সদিচ্ছাটা দেখাতে হবে। এবং আরও একটা বিষয় পরিষ্কার করতে চাই যে এই সদিচ্ছার বাহিরেও আমরা অবশ্যই একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম থাকতে হবে, যে কেউ যদি এখানে ডিফল্টার বা কেউ যদি এখানে অন্য পথে যেতে চায় সেখানে যাতে আমার সিস্টেমগুলো চেক অ্যান্ড ব্যালেন্সে থাকে। আমি যদি শুধুমাত্র একটা অর্গানাইজেশন কথা বলি, বাংলাদেশ মানবাধিকার কমিশন,
আমাদের এখানে আমরা বিভিন্নভাবে খবর 600 800 অনেক জায়গায় 1000-এর বেশি যে মানুষ মারা গেছে, এক্সেসিভ ইউজ অফ ফোর্স, ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস যে এই টাইমগুলোতে হয়েছে, আমরা যদি শুধুমাত্র বাংলাদেশ মানবাধিকার কমিশনের কথাই চিন্তা করি, তাদের ভূমিকাটা কী ছিল? তাদের তো এখানে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল যে আমার এখানে এই ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সেখানে আমার অন্ততপক্ষে একটা বিবৃতি দেয়, অন্ততপক্ষে আমি কয়েকটা ভিজিটে যাই। আমরা কি সেইটা দেখেছি? দেখিনি। আমরা হাইকোর্টে একটা রিটও করা হয়েছিল, মানে রিটটা তো করার প্রয়োজনও পড়ে না, আমার তো আইনে বলে দেয়া আছে যে আমার যতটুকু প্রয়োজন, যতটা কম ফোর্স, আমার গুলি করলে পায়ের নিচে গুলি করতে হবে, যে আমার পায়ের উপরে গুলি করলে আমার এখানে অ্যাম্পুটেশনের চান্সেস, আমার পাটা পুরো বাদ দিতে হতে পারে বা আমার আরও উপরে চলে আসতে পারে। কিন্তু এই ধরনের জিনিসগুলো যখন পালন হচ্ছে না, আমার মতে তো এটা অবশ্যই স্বপ্রণোদিত হয়ে রুল জারি করতে পারতো যে আসলে পুলিশের যে কার্যক্রমটা চালিয়েছে আমাদের উপরে সেটা কতটুকু পিআরবি সম্মত ছিল বা পুলিশের আইনসম্মত ছিল। এই ধরনের কোনো কিছুই আমরা দেখি নাই। এটাই মানে সবগুলো অঙ্গ যে পচে গেছে, এটা আসলে আমাদের এই আন্দোলন এই সময়টাতে আরও আমরা ঠিকমতোভাবে রিয়েলাইজ করেছি, দেখেই মানুষ সবাই নেমে এসেছিল।